আমরা ক্লাস 11-এর গ্যাসিয়াস স্টেট যেটা চ্যাপ্টারটা রয়েছে কেমিস্ট্রিতে সেটা ডিসকাস করছি। তো এত লাস্ট ভিডিওসগুলোতে আমরা গ্যাস লগুলো ডিসকাস করেছি। চার্লস ল, বয়েলস ল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন, পার্শিয়াল ল, পার্শিয়াল প্রেশার, ডিফিউশন, গ্রামস ল অফ ডিফিউশন এটসেট্রা। তো এই গ্যাস লসগুলো যেগুলো ডিসকাসড হয়েছে দিজ ওয়ার মেয়ারলি বেসড অন এক্সপেরিমেন্টাল অবজারভেশনস, অর্থাৎ পরীক্ষামূলক যে সিদ্ধান্ত, পরীক্ষা থেকে যে পর্যবেক্ষণ, ওই পর্যবেক্ষণমূলক সিদ্ধান্তের উপর বেস করে যে লসগুলো সেগুলো আমরা ডিসকাস করেছি। তো সেই লসগুলোকে এক্সপ্লেন করার জন্য এবং গ্যাসের যে বিহেভিয়ারগুলো আমরা অবজার্ভ করেছি সেগুলোকে এক্সপ্লেন করার জন্য একটা থিওরিটিক্যাল মডেল তো দরকার। সেই থিওরিটিক্যাল মডেল যেটা তত্ত্ব আর কি, তাত্ত্বিক বিষয়টা, যেখানে আমরা গ্যাসের অণুগুলোর আচরণকে কনসিডার করেছি, অর্থাৎ which takes into account the molecular concept, গ্যাসের অণুর যে আচরণগুলো পার্টিকুলারলি তাদের এবং তাদের কাইনেটিক কনসেপ্ট, অর্থাৎ তাদের যে গতি ও ধর্ম, যে র্যান্ডামনেস, সেটাকে কনসিডার করে যে তত্ত্ব বা থিওরিটিক্যাল মডেল আমরা এস্টাবলিশড হতে দেখেছি, মানে পেয়েছি আমরা যে থিওরিটিক্যাল মডেল, দ্যাট ওয়াজ পুট ফরওয়ার্ড বাই বার্নৌলি, আর তারপরে ক্লজিয়াস, ম্যাক্সওয়েল, বোল্টজম্যান, এদের দ্বারা এস্টাবলিশড হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। সেটা হলো গ্যাসের গতীয় তত্ত্ব বা কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। মেইন পস্টুলেটসগুলো আমরা ডিসকাস করব। তো নাম্বার 1 হলো প্রত্যেকটি গ্যাসই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এদের হলো গ্যাসের অণু বলা হয়। এরা কীরকম? এরা হলো গোলকাকার এবং পূর্ণ স্থিতিস্থাপক। নাম্বার 2, অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তন অপেক্ষা নগণ্য। অর্থাৎ দেখো, যদি আমরা জানি যে একটা গ্যাসের অণু, গ্যাসকে যখন যে পাত্রে রাখা হয় সেটা চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু যদি সাপোজ আমরা ওই অণুগুলোকে যদি কোনোভাবে কোনো একটা ছোট জায়গায় আনতে পারি, তাহলে দেখতে পাবো যে অণুগুলোর যে আয়তন, সেই আয়তনটা খুবই কম রাদার দ্যান কি পাত্রটার পুরো আয়তন। অর্থাৎ পাত্রের আয়তন যদি এতটা হয়, অণুগুলোকে যদি এক জায়গায় সঙ্ঘবদ্ধ করি, তাহলে তারা খুবই স্মল একটা ভলিউম নিয়ে অকুপাই করে থাকে। সো অণুগুলোর মোট আয়তন পাত্রের আয়তন অপেক্ষা নগণ্য। নাম্বার 3, গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তাই তারা বেশ দে আর ফ্রি টু মুভ, তারা স্বাধীনভাবে মুভ করতে পারে। আমি বইয়ের ল্যাঙ্গুয়েজ প্রপারলি বলছি না, তোমাদের কাছে টেক্সট বই থাকবে, তোমরা ফলো করবে, আমি জাস্ট কনসেপ্টটা কনভে করতে চাইছি। সো নেক্সট ওয়ান, নাম্বার 4, গ্যাসের চাপ। গ্যাসের চাপ কি আমরা বেশ পড়েছি, অনেক আগেই পড়েছি যে গ্যাসের অণুগুলো যখন পাত্রের মধ্যে থাকে তখন তারা নিজেদের মধ্যে ধাক্কা দেয় এবং পাত্রের দেয়ালেও ধাক্কা দেয়। তো এই যে ধাক্কা, অবিরাম যে ধাক্কা দেয়, এই ধাক্কার সংখ্যা যত বৃদ্ধি পায়, এই ধাক্কা মানে ইউনিট এরিয়া, যে ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাই গ্যাসের চাপ। তো এই ধাক্কার সংখ্যা যত বেশি হয় তত গ্যাসের চাপও বৃদ্ধি পায়, অর্থাৎ প্রেশার ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ কলিশনস। নেক্সট, গ্যাসের অণুগুলো এতটাই হালকা যে এদের উপর মহাকর্ষ বল ক্রিয়া করে না। তাই যে আমরা যদি কোনো বলকে ছুঁড়ে দিই, তাহলে দেখা যাবে সেটা এইভাবে মাটিতে পড়ে, অর্থাৎ একটা প্রজেক্টাইল মোশন আমরা দেখতে পাই। কিন্তু গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে সেই ধরনের মোশন দেখতে পাই না, কারণ তাদের উপর মহাকর্ষজনিত আকর্ষণ বল কাজ করে না, তাই তারা সরল রেখাতেই গতিশীল থাকে। নেক্সট হচ্ছে গ্যাসের অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ কিভাবে প্রকাশ করা যায়? E ইকুয়ালস টু 3/2 kBT। কেবি হল বোল্টজম্যান
ধ্রুবক কেবি ইকুয়ালস টু আর বাই এন। আর আমরা জানি সর্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এন হচ্ছে ক্যাপিটাল এন হলো এক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি যে ই ইকুয়ালস টু 3/2 কেবিটি, তাহলে যদি টি ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে? ই ইকুয়ালস টু 0, অর্থাৎ তার গতিশক্তি 0। তাহলে 0 কেলভিন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর গতিশীলতা থাকছে না, তারা গতিহীন হয়ে যাচ্ছে। ই ইকুয়ালস টু 0, তার মানে ওদের গতিশক্তি নেই, অর্থাৎ গতিহীন হয়ে যাচ্ছে। তাহলে এই সম্পর্কের সাহায্যে আমরা বলতে পারি যে গ্যাসের অণুগুলোর যে গতিশক্তি, সেই গতিশক্তি গ্যাসের প্রকৃতি, চাপ বা আয়তনের উপর কিন্তু নির্ভর করছে না, টেম্পারেচারের উপর নির্ভর করছে। এই বিষয়টাকে বলা হচ্ছে ম্যাক্সওয়েল জেনারেলাইজেশন। এখন এই যে গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলো আমরা ডিসকাস করলাম, এই গতীয় তত্ত্বগুলো বোঝাচ্ছে যে গ্যাসের এই যে এখান থেকে আমরা গ্যাসের গতিবেগ বা গতিশক্তি ইত্যাদি আলোচনা করছি, তো এই গতীয় তত্ত্ব 100% আইডিয়াল গ্যাস বা আদর্শ গ্যাসের জন্য ভ্যালিড, কিন্তু রিয়েল গ্যাস বা বাস্তব গ্যাসের জন্য পার্শিয়ালি ভ্যালিড। আর এই স্বীকার্যগুলোর উপর ভিত্তি করে আমরা কাইনেটিক গ্যাস ইকুয়েশন বা গ্যাসের গতীয় সমীকরণ পাই। তো গ্যাসের গতীয় সমীকরণে কি বলা হয়েছে? যদি পি গ্যাসের চাপ, নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ, এম প্রতিটি গ্যাস অণুর ভর, প্রতিটি, এখানে ধরে নেওয়া হচ্ছে কিন্তু প্রধানত মোনো অ্যাটমিক গ্যাস, অর্থাৎ পারমাণবিকতা এক এরকম গ্যাস। তো প্রতিটি গ্যাস অণুর ভর, ভি হচ্ছে গ্যাসের আয়তন এবং স্মল এন হচ্ছে ভি আয়তন গ্যাসের অণুর সংখ্যা। তাহলে পি ইন্টু ভি সমান সমান হয় 1/3 এম ইন্টু এম প্রতিটি গ্যাস অণুর ভর, এম ভি আয়তন গ্যাসের অণুর সংখ্যা, এম এন সি আরএমএস কি? রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সি আরএমএস এর স্কোয়ার বা গড় বর্গবেগের বর্গমূলের স্কোয়ার। এই টার্মটা আমরা পরে ডিসকাস করছি। তাহলে এর ডেরিভেশন তোমাদের সিলেবাসে নেই। কাইনেটিক গ্যাস ইকুয়েশন বা গ্যাসের গতীয় সমীকরণ হলো পিভি ইকুয়ালস টু 1/3 mn CRMS স্কোয়ার। পি হলো নির্দিষ্ট উষ্ণতায় গ্যাসের চাপ, এম প্রতিটি গ্যাস অণুর ভর, ভি হলো গ্যাসের আয়তন, এন ভি আয়তন গ্যাসে অণুর সংখ্যা। এখান থেকে আমরা এই সমীকরণটা লিখে এবং এই প্রত্যেকটি প্যারামিটারের সাথে এম এন এগুলো তো আছেই, পি এবং ভি এই দুটি প্যারামিটারের সাথে সিআরএমএসকে কোরিলেট করতে পারি। এখন সিআরএমএস প্রসঙ্গে আসতে গেলে আমরা জেনে নেব যে গ্যাসের যে অণুগুলি, সে অণুগুলোর যে বিভিন্ন প্রকার বেগ এবং তাদের নানান নাম, সেই সম্বন্ধে ডিসকাস করব। তো গ্যাসের অণুগুলোর কীরকমভাবে থাকে আমরা পড়েছি যে তারা সরলরেখা বরাবর গতিশীল থাকে এবং নিজেদের মধ্যে তাদের ধাক্কাধাক্কি করতে থাকে, তাই তাদের বেগ কিন্তু, যেহেতু ধাক্কা দেয় তাই তাদের বেগ কিন্তু সমান থাকে না। তো সেই জন্য গ্যাসের অণুগুলোর বেগকে প্রধানত তাদের গড় বেগ নির্ণয় করে প্রকাশ করা হয়, অর্থাৎ গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলতে কি বোঝাচ্ছে? গ্যাসের অণুগুলোর গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি বলতে কি বোঝাচ্ছে না, কোনো গ্যাসের অণুগুলো যে বিভিন্ন বেগের অধিকারী হয় তার অ্যাভারেজকে, অর্থাৎ ধরো এন হলো নির্দিষ্ট চাপ, উষ্ণতা এবং নির্দিষ্ট ভরের গ্যাসের জন্য মোট অণুর সংখ্যা হলো এন। এখন এই এন অণু গ্যাসের প্রতিটি অণুই কিন্তু সেম ভেলোসিটিতে কিন্তু নেই। তাহলে কীরকম আছে? ধরে নেওয়া যাক
সেম ভেলোসিটিতে নেই। ধরে নেওয়া যাচ্ছে n1টি অণু c1 ভেলোসিটিতে আছে, n2 অণু c2, n3টা অণু c3, সো অন। অর্থাৎ n হলো মোট অণুর সংখ্যা সমান সমান n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট 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 হলে n1টি অণু যদি c1 ভেলোসিটিতে যায়, n2টি অণু c2 ভেলোসিটিতে যায়, n3টি অণু c3 ভেলোসিটিতে যাবে। অর্থাৎ n1 সংখ্যক অণুর বেগ c1, n2 সংখ্যক অণুর বেগ c2, n3 সংখ্যক অণুর বেগ c3 এমনি করে এগোচ্ছে। সুতরাং গ্যাসের অণুগুলোর গড় বেগ আমরা কি করে নির্ণয় করব? গড় বেগ হলো c বার দিয়ে প্রকাশ করব। c বার তাহলে কি করে নির্ণয় করব? n1টি অণু c1 বেগ নিয়ে প্লাস n2টি অণু c2, n3টি অণু c3 এমনি করে সো অন। ডিভাইড করতে হবে মোট অণুর সংখ্যা দিয়ে। তাহলে মোট অণুর সংখ্যা হলো n1 প্লাস n2 প্লাস n3 একে আমরা n দিয়ে প্রকাশ করতে পারি। এই হলো গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। এখন এই অ্যাভারেজ ভেলোসিটির মান কি করে নির্ণয় করা যায়? অ্যাভারেজ ভেলোসিটির মান নির্ণয় করার জন্য ম্যাক্সওয়েলের একটা এক্সপ্রেশন আছে। সেই এক্সপ্রেশনটি কি? যেখানে পরম উষ্ণতা এবং আণবিক ভরের সঙ্গে সম্পর্কযুক্ত করা হয় গড় বেগকে। তাহলে কি সেটা? না, সি বার বা গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু √8 RT বাই পাই এম। এখানে এম বলতে কি বোঝাচ্ছে? এম বলতে আণবিক ভর। বোঝানো হচ্ছে। মিন স্কোয়ার ভেলোসিটি। নেক্সট হলো মিন স্কোয়ার ভেলোসিটি, বর্গবেগের গড় বা গড় বর্গবেগ। কিভাবে নির্ণয় করা হয়? না, এক্ষেত্রে গ্যাসের অণুগুলোর বেগের বর্গ করতে হবে আগে, বর্গ করে তার গড় নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি পেয়েছিলাম? n1 এর জন্য c1 বেগ, n2-র জন্য c2, n3-র জন্য c3 এমনি করে সো অন। তাহলে এদের যদি বর্গ করি তাহলে কি হবে? c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার সো অন। তাহলে তার অ্যাভারেজ নির্ণয় করতে হবে। সুতরাং c1 বার, c1 স্কোয়ারের বার ইকুয়ালস টু কী লেখা যায়? n1টি অণুর বর্গবেগ কত? c1 স্কোয়ার। n2টি অণুর বর্গবেগ কত? c2 স্কোয়ার। n3 অণুর c3 স্কোয়ার সো অন, ডিভাইডেড বাই আবার মোট অণুর সংখ্যা অর্থাৎ n প্লাস প্লাস n2 প্লাস n3 সো অন। সুতরাং আমরা লিখতে পারি একে n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার ডিভাইডেড বাই n। টি হলো গড় বর্গবেগ বা মিন স্কোয়ার ভেলোসিটি। নেক্সট আমরা দেখব রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গবেগের বর্গমূল। তাহলে যে গড় বর্গবেগ নির্ণয় করলাম তার স্কোয়ার রুট করলেই বা বর্গমূল করলেই রুট মিন স্কোয়ার ভেলোসিটি পেয়ে যাব। সুতরাং CRMS বা ইকুয়ালস টু আমরা লিখতে পারি রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা ইকুয়ালস টু লিখতে পারি গড় বর্গবেগের বর্গমূল। তাহলে √ওভার অফ গড় বর্গবেগ n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3
c3 স্কোয়ার সো অন ডিভাইডেড বাই n। তাহলে CRMS হলো গড় বর্গবেগের বর্গমূল। গড় বর্গবেগ অর্থাৎ বর্গবেগগুলি n1 অণু, n2 অণু, n3 অণু এমনি করে তাদের বর্গবেগ নির্ণয় করে তার যদি অ্যাভারেজ করি আমরা, তাই হলো গড় বর্গবেগ। সেই গড় বর্গবেগকে যদি বর্গমূল করি তাহলে আমরা পাই CRMS বা রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা গড় বর্গবেগের বর্গমূল। এবার আমরা দেখব হাউ ক্যান ইউ ক্যালকুলেট CRMS ভ্যালু, অর্থাৎ গ্যাসের গতীয় সমীকরণ PV = 1/3 mn CRMS স্কোয়ার। এখান থেকে কি করে CRMS বা রুট মিন স্কোয়ার ভেলোসিটিকে আমরা ক্যালকুলেট করতে পারি সেটা দেখব। তাহলে আরেকবার মনে করে নিই, এখানে PV কি ছিল, যে PM ছিল প্রতিটি গ্যাস অণুর ভর, P ছিল গ্যাসের চাপ, V আয়তন এবং N হলো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে, P চাপে V আয়তন গ্যাসে যত সংখ্যক অণু উপস্থিত থাকে। তাহলে এখন আমরা জানি যে 1 মোল গ্যাসে অণু থাকে কতগুলি? 6.022 ইন্টু 10⁻23T, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা, যেটা n দিয়ে প্রকাশ করে NT। সুতরাং তাহলে 1 মোল গ্যাসের জন্য গতীয় সমীকরণ কি হবে? PV = 1/3 ইন্টু m ইন্টু, যেহেতু n এর বদলে এখানে আমরা বসাবো ক্যাপিটাল N ইন্টু CRMS স্কোয়ার। এবার m ইন্টু n আমরা আবার জানি m ইন্টু n হলে আণবিক ভরকে বোঝায়, বা যেটা ক্যাপিটাল M দিয়ে প্রকাশিত হয়। তাহলে এর বদলে আমরা লিখতে পারি 1/3 ক্যাপিটাল M ইন্টু CRMS স্কোয়ার। আবার আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা আদর্শ গ্যাস সমীকরণ কি বলে? PV = nRT। 1 মোল গ্যাসের জন্য কি হয়? PV = RT। তাহলে PV ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 তুলনা করে আমরা দেখছি লেফট হ্যান্ড সাইডটা সেম। তাহলে RT = 1/3 m CRMS স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি CRMS স্কোয়ার = 3RT/m বা CRMS = √3RT/m। তাহলে এইভাবে আমরা CRMS এর ভ্যালু কিন্তু ক্যালকুলেট করতে পারি। নেক্সট দেখব মোস্ট প্রবাবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ, যাকে CM দিয়ে প্রকাশ করা হয়, তার অর্থ কী। এখন দেখো, আমরা
দেখেছি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পাত্রে আবদ্ধ গ্যাসের যে অণুগুলো, সেই অণুগুলো একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করে, পাত্রের দেয়ালের সঙ্গেও ধাক্কাধাক্কি করে। তাহলে এদের মধ্যে এরা কিন্তু সবাই একই বেগ নিয়ে সঞ্চরণশীল থাকে না। তাহলে এদের প্রত্যেকটি অণু নিম্ন থেকে উচ্চ বেগ সম্পন্ন হতে পারে। এখন এখান থেকে বলা হয় যে অধিকাংশ অণু যে বেগে বিচরণ করে তাকে বলা হয় সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। সিএম দিয়ে এটি প্রকাশিত হয় এবং সিএম ইকুয়ালস টু √2RT/M। এই সমীকরণের সাহায্যে যদি এম এবং উষ্ণতা, আণবিক ভর এবং পরম উষ্ণতার মান জানা যায়, তাহলে কিন্তু সম্ভাব্যতম বেগ বা মোস্ট প্রবাবল ভেলোসিটি ক্যালকুলেট করা যায়। এই প্রসঙ্গে বলি যে ম্যাক্সওয়েলের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনে যদি মলিকুলার স্পিডকে এক্স অক্ষে এবং ম্যাক্সওয়েলের মলিকুলার ডিস্ট্রিবিউশনকে ওয়াই অক্ষে প্লট করা হয়, তাহলে গ্রাফটা এই ধরনের হয়, যেখানে দিস ওয়ান ইজ সিএম সম্ভাব্যতম বেগ, CRMS, তাহলে সম্ভাব্যতম বেগ সি বার, গড় বেগ CRMS, এবং এই তিন প্রকার বেগের মধ্যে সম্পর্ক এবার আমরা নির্ণয় করতে পারবো কিভাবে না, যদি উষ্ণতা ধরা হয় T, M ধরা হয় আণবিক ভর গ্যাসটির, তার যদি গড় বেগ হলো সি বার, CRMS হলো গড় বেগের বর্গমূল এবং সম্ভাব্যতম বেগ CM হয়, তাহলে তাদের মানগুলো কি আমরা পেয়েছি? সি বার সবার প্রথমে পেয়েছিলাম 8RT/M, নেক্সট পেলাম CRMS কি পেলাম? 3RT/M। এখন পেলাম CM ইকুয়ালস টু √2RT/M, CRMS √3RT/M, CM √2RT/M। তাহলে এদের সম্পর্কটি হবে CRMS C/CM। করলে আমরা দেখব এই মানটা পাই 1:0.921:0.816। CRMS C/CM এর মান হয় 1:0.921:0.816। কী করে পেলাম? CRMS √3RT/M √8RT/M √2RT/M। এখান থেকে আমরা এদের ভ্যালু পেলাম 1:0.921:0.816। গড় গতিশক্তি, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ আ গ্যাস মলিকিউল। আমরা জানি কোনো কণার গতিশক্তি কী করে নির্ণয় করতে হয়, 1/2 × m/v²। m হলো কণার ভর, v হলো বেগ। তাহলে গ্যাসের অণুগুলো যেহেতু সর্বদা একে অন্যকে এবং পাত্রের দেয়ালকে ধাক্কা দেয়, তাহলে তাদের বেগও পৃথক হয়। বেগ পৃথক হওয়ার জন্য যেহেতু আমরা কি দেখছি, বেগ আর গতিশক্তির সম্পর্ক কীরকম? সমানুপাতিক, অর্থাৎ বেগ বৃদ্ধি হলে গতিশক্তিও বৃদ্ধি পায়। তাহলে যেহেতু পৃথক বেগ সম্পন্ন হয়, তাহলে পৃথক গতিশক্তিও হয়, অর্থাৎ বেগও যেমন পৃথক, অ্যাকর্ডিংলি গতিশক্তির মানও পৃথক। তাহলে যদি মোট অণু সংখ্যা n হয়, মোট অণুর সংখ্যা, কোনো গ্যাসের মোট অণু সংখ্যা n হয়,
তাহলে n সমান সমান n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট, আর প্রতি অণুর ভর হচ্ছে স্মল m। তাহলে যেহেতু আমরা দেখেছি, ধরে নিয়েছি n1টি অণু c1 বেগ নিয়ে, n2টি অণু c2, এমনি করে n3 অণু c3 ইত্যাদি এটসেট্রা, তাহলে অ্যাকর্ডিংলি তাদের আমি কি দেখছি গতিশক্তি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার। তাহলে c1 যখন চেঞ্জ হচ্ছে তাহলে তাদের হাফ m c1 স্কোয়ার, অর্থাৎ গতিশক্তিকে আমি লিখছি এভাবে হাফ m c2 স্কোয়ার। n1টি অণুর গতিশক্তি এত, n2 অণুর হাফ m c2 স্কোয়ার, n3 হাফ m c3 স্কোয়ার। এইরকমভাবে তাদের গতিশক্তির মানও আলাদা হবে। একে যদি E1 বলি, একে E2 বলবো, একে E3 বলবো। তাহলে এক্ষেত্রেও আমাদের কি নিতে হবে? অ্যাভারেজ নিতে হবে। তাহলে অ্যাভারেজ ই বার ইকুয়ালস টু কি? হাফ n1 ইন্টু হাফ m c1 স্কোয়ার। m কেন সব জায়গায় কনস্ট্যান্ট? কারণ প্রতি অণুর ভর m। অণুগুলোর ভর তো কোনো চেঞ্জ হয় না, শুধু তাদের বেগ, গতিশক্তি ইত্যাদি চেঞ্জ হচ্ছে। তাহলে n1 ইন্টু হাফ m c স্কোয়ার m c1 স্কোয়ার, n2 ইন্টু হাফ m c2 স্কোয়ার, এরম করে বৃদ্ধি পাবে, ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস ডট ডট ডট। তাহলে তাহলে আমরা হাফ m যদি কমন নিই, n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার, এমনি করে চেঞ্জ হবে। তাহলে হাফ এম এর সঙ্গে গুণ হিসেবে যে ভগ্নাংশটি আছে সেটা কি বলছে? n1 c1 স্কোয়ার প্লাস n2 c2 স্কোয়ার প্লাস n3 c3 স্কোয়ার প্লাস সো ওয়ান ডিভাইডেড বাই n। সুতরাং এই অংশটা কি বলছে না, ওদের অণুগুলোর বেগের বর্গের গড়, অর্থাৎ তাকে আমরা কি বলি? অণুগুলোর বেগের বর্গ করার পর গড় নির্ণয় করা হলো, তাকে আমরা বলি গড় বর্গ বেগ বা মিন স্কোয়ার ভেলোসিটি। কি বলি? গড় বর্গ বেগ বা মিন স্কোয়ার ভেলোসিটি। তাহলে একে আমরা লিখতে পারি হাফ m সি, গড় বর্গ বেগের বর্গমূল কি আছে? CRMS। তাহলে আমরা কি জানি? CRMS ইকুয়ালস টু রুট ওভার অফ সি বার স্কোয়ার। তাহলে বার স্কোয়ার ইকুয়ালস টু CRMS এর হোল স্কোয়ার। সুতরাং এটা সমান সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু m ইন্টু CRMS এর হোল স্কোয়ার। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাস অণুর গড় গতিশক্তি ই বারকে আমরা লিখতে পারি হাফ m CRMS স্কোয়ার। এখন আবার আমরা CRMS এর ভ্যালু কি নির্ণয় করেছি? ভ্যালু পেয়েছি রুট ওভার 3RT বাই ক্যাপিটাল M, 3RT বাই ক্যাপিটাল M। আবার আর এর বদলে আমরা যদি লিখতে পারি কে ইন্টু বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু ক্যাপিটাল N, এবং ক্যাপিটাল এমকে আমরা লিখতে পারি স্মল m, গ্যাসের অণুর ভর ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে ইকুয়ালস টু রুট ওভার 3RTর বদলে আমরা 3 ইন্টু কে স্মল কে ইন্টু ক্যাপিটাল N ইন্টু টি ডিভাইডেড বাই ক্যাপিটাল M এর বদলে স্মল m ইন্টু ক্যাপিটাল N। তাহলে ক্যাপিটাল N ক্যান্সেল আউট হয়ে গেলে রুট ওভার 3KT বাই স্মল m। CRMS হলো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তাকে কোরিলেট করলাম কার সাথে? KT m, অর্থাৎ মাসের সাথে, পরম উষ্ণতার সাথে আগেই কোরিলেটেড ছিল, এখন মাস বা ভরের সাথে।
তাহলে আমরা এখন ই বার বা গড় গতিশক্তি সমান সমান লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু CRMS স্কোয়ার। তাহলে CRMS এর মানটা কত পেয়েছি, √3 kT/m এত হোল স্কোয়ার ইকুয়ালস টু ই বার ইকুয়ালস টু হাফ এম CRMS স্কোয়ার। CRMS এর ভ্যালু আমরা এখানে ইন টার্মস অফ KT অ্যান্ড এম নির্ণয় করলাম এবং তারপরে ওর এক্সপ্রেশনে বসিয়ে দিলাম। তাহলে এর স্কোয়ার করলে আমরা পাই হাফ ইন্টু এম ইন্টু 3 kT ডিভাইডেড বাই এম, এম ক্যান্সেল আউট, 3/2 ইন্টু KT হলো অ্যাভারেজ কাইনেটিক এনার্জি। এবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি যদি 3/2 KT, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগে যেটা বলেছি এনার্জি আর পরম উষ্ণতা পরস্পর সমানুপাতিক। তাহলে এক মোল অণুর ক্ষেত্রে কি হবে, এখানে 3/2 KT যদি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কোনো গ্যাসের একটি অণুর জন্য, এটা কার জন্য না একটি অণুর জন্য অ্যাভারেজ কাইনেটিক এনার্জি, তাহলে মোট অণু অর্থাৎ এক মোল বা এনটি অণুর জন্য কি হবে, এনটি অণুর জন্য গতিশক্তি কি হবে, মোট গতিশক্তি কি হবে, এক মোল গ্যাসের জন্য বা এক মোল অণুর জন্য বা এনটি অণুর জন্য মোট গতিশক্তি কি হবে 3/2 KT ইন্টু ক্যাপিটাল N বা 3/2 RT। আর হলো ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। তাহলে একটি অণুর জন্য গড় গতিশক্তি আমরা পেয়েছি 3/2 KT, কিন্তু যখন এক মোল অণু বলা হবে তার মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে বা N দিয়ে গুণ করলে আমরা ভ্যালুটা পাচ্ছি 3/2 RT। তাহলে এক মোল অণুর মোট গতিশক্তি হচ্ছে 3/2 RT।